আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মিথিলা চৌধুরী। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আসলে মূলত আমার জুনিয়রদের জন্য। তারা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে আমি কিভাবে ইংলিশ রিটেনের জন্য পড়েছি, প্রিপারেশন নিয়েছি, সে সম্বন্ধে বলার জন্য আসলে আজকের ভিডিওটা। ভাবলাম যে পোস্টে আর কত কিছুই লিখবো বা এত কিছু আসলে লেখাও যায় না, সেই জন্যই আসলে আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছি। তাই ভুল ত্রুটি সবাই খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ফেলবেন। এবং এরপরের যে কথাটা সেটা হচ্ছে যে আমি কিন্তু ভিডিওতে আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কিভাবে প্র্যাকটিস করতাম, আর এটাও বলবো যে আমি আসলে কি এখন কি রিয়েলাইজ করি বা কি মিস্টেক আমি ওই টাইমে করেছিলাম, যেগুলো না করলে হয়তো বা আজকে আমার পরীক্ষার রেজাল্ট আরও ভালো হইতে পারতো বা আমার প্রিপারেশনটা আরও ভালো হইতো। রেজাল্ট যাই হোক, প্রিপারেশনটা আরও ভালো হইতো। তো চলো দেরি না করে শুরু করা যাওয়া যাক। এইচএসসি 24, 25, 26 বা যে কোনো ব্যাচ তোমরা এই ভিডিওটা দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো প্রথম যে পয়েন্ট আমি লিখছি কোয়েশ্চেন অ্যানালাইসিসের জিনিসটা, তো যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে সবার আগের জিনিসটা কিন্তু হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিসের জিনিসটা। কোয়েশ্চেন অ্যানালাইসিস আসলে রিটেন পরীক্ষা শুরুই হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কয়েক বছর হয়েছে, তা আমি এই ছোটো ভিডিওতে আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাদের দেখাই দিচ্ছি। কোয়েশ্চেন অ্যানালাইসিসের আসলে দরকারটা কি? এর দরকারটা হচ্ছে সোর্স খুঁজে বের করা, যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো স্যাররা মেক করে, চিন্তা করে, টপিকগুলো বের করে। ঠিক আছে? তো দেখো পাশে আমি দুইটা প্যারাগ্রাফের ছবি দিয়ে রাখছি। তুমি খুব ভালো করে খেয়াল করে দেখবা যে প্রথম যে টপিকটা, দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ 1971, এই টপিকটা কিন্তু আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা, টেক্সট বইটা, এইটার ইউনিট 1-এর লেসন 1, এখানে কিন্তু যে চ্যাপ্টারটা আছে ওইটারই যে সামারিটা যারা ভালো করে পড়ছে তাদের কাছে কিন্তু এটা আনসার করা কোনো ব্যাপারই না। দ্বিতীয় যে টপিকটা, ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড-19 আউটব্রেক, এই টপিকটাও দেখো কোনো না কোনোভাবে ট্যুরিজম চ্যাপ্টার রিলেটেড। ট্যুরিজম চ্যাপ্টারটা সাধারণত ইউনিট 9-এ মনে হয়, হ্যাঁ ট্যুরিজম চ্যাপ্টারটা ইউনিট 9। তো ইউনিট 9 সম্বন্ধে, ইউনিট 9টা যারা পড়ছে, ট্যুরিস্ট সম্পর্কে, ট্যুর সম্বন্ধে, ট্যুরিজম সম্বন্ধে যারা জানে, তাদের কাছে কিন্তু এই বিষয়ে লেখাটা খুব বেশি একটা কঠিন না। এর পরেরটাতে যদি যাই, রাইট এ প্যারাগ্রাফ অন টারশিয়ারি লেভেল এডুকেশন, এখানে এডুকেশন শব্দটা কিন্তু এডুকেশন রিলেটেড শব্দ রিলেটেড চ্যাপ্টার কিন্তু আমাদের বইয়ে আছে। এটা হচ্ছে ইউনিট 12, লেকচার 1। তবে টারশিয়ারি লেভেল শব্দটা সাধারণত আমাদের বইয়ে কোথাও নাই। কিন্তু তুমি দেখো যারা এডুকেশন চ্যাপ্টারটা ভালো করে পড়ছে, যাদের এই চ্যাপ্টার রিলেটেড ভালো করে আইডিয়া আছে, তাদের কাছে কিন্তু এটা আনসার করা খুব বেশি একটা কঠিন না। আমি সেকেন্ডারি, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি লেভেলের এডুকেশন সম্বন্ধে জানি, তো তারা যারা এডুকেশনটা ভালো করে পড়ছে তারা তো টারশিয়ারি লেভেল সম্বন্ধেও ভালো করে জানবে। তো এই যে এই চ্যাপ্টারটা যারা খুব ভালো করে পড়ছে তারা কিন্তু আটকাইলো না পরীক্ষায়। এরপরে আমাদের ব্যাচে যে কোয়েশ্চেনটা আসছে, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এটা ইউনিট 3-এর লেসন 1 এবং 2, দুটা চ্যাপ্টার তোমরা দেখতে পারো, এখান থেকেই আসছে মূলত। তো এই যে চারটা আমি প্যারাগ্রাফ দেখাইলাম, চারটা প্যারাগ্রাফের টপিক দেখাইলাম, সরাসরি যদি বই থেকে নাও আসে, এগুলোর সোর্স কিন্তু ইংলিশ ফর টুডে বইটা। তো তোমরা বুঝতেই পারছো ইংলিশ ফর টুডে বইটা খুব ভালো করে পড়তে হবে। এরপরের টপিকটাতে যদি আসি, এক্সপ্লেইন দ্য প্রোভার্ব, এই যে প্রভাবটা আসছে এটা অ্যাকচুয়ালি আউট অফ টেক্সট বুক, এটা আসলে টেক্সট বুক থেকে আসে নাই, কিন্তু এটা কিন্তু সোজা একটা টপিক ছিল, কারণ এটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি। তো এটা এক্সপ্লেন করার জন্য আমাদের দরকার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, আমাদের বোঝানোর ক্ষমতা থাকতে হবে, ইংলিশের প্রতি দক্ষ থাকতে হবে, ইংলিশের লেখাটা ভালো হইতে হবে। এরপরের যে জিনিসটা আসছে, যে এক্সপ্লেনেশন জিনিসটা অ্যান্ড লাইনটা, এই লাইনটা কিন্তু হুবহু আমাদের ইংলিশ বইয়ের। এই যে এখানে আমি যে ইয়ে করে দিছি, মার্ক করে দিছি, হলুদ মার্ক করা, সম্পূর্ণটাই কিন্তু এই প্রশ্নটা তোমরা মিলাই দেখতে পারো। এটা হচ্ছে ইউনিট 4-এর লেসন 1 বা 2 হইতে পারে, আর তোমরা একটু মিলিয়ে নিও। এই যে কোনো না কোনোভাবে ঘুরে ফিরে, এবং এটা তো সোজাসুজি বই থেকে তুলে দিছে এক্সপ্লেনেশনের জন্য। যারা এই চ্যাপ্টারটা পড়ছে, আইডিয়া আছে, তারা তো অবশ্যই ভালো করবে। তারপর হচ্ছে মেক সেন্টেন্স, এটা প্রতি বছরই এসে থাকে, 5টা করে ওয়ার্ড দেয়, তুমি সেন্টেন্স মেক করবা।
অ্যান্ড এটাতে কিন্তু মার্ক তোলা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি সোজা, কেননা প্যারাগ্রাফ এক্সপ্লেনেশনে স্যাররা চাইলে মার্ক কাটতে পারে। কিন্তু এখানে তুমি যদি সব কিছু ঠিক রেখে, গ্রামার ঠিক রেখে, ভোকাবুলারি ঠিক রেখে, বানান ঠিক রেখে একদম অ্যাকুরেটলি আনসার করো, তুমি 5-এর 5 পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু প্রিপারেশনটাও সোজা, কেননা এই যে তুমি ভোকাবুলারি পড়তেছো, ইংলিশ ইএফটি বইয়ের ভোকাবুলারিগুলো পড়লেই কিন্তু কমন পড়ে যাচ্ছে। এটা এমন না যে সেন্টেন্স মেক করতে দিছে বলেই মানে একদম অক্সফোর্ড ডিকশনারি বা অনেক কঠিন কঠিন ওয়ার্ড দেবে, এরকম কিছু না। তুমি এগুলো যদি প্রশ্নটা অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝবা যে সবগুলো ওয়ার্ড কিন্তু ইংলিশ ফর টুডে বই থেকে আসছে। এই যে ধরো ইন্টিগ্রেট যে ওয়ার্ডটা, এটা তুমি মিলাইতে পারো ইউনিট 1-এর লেসন 2, যে ভ্যালেন্টিনা টেরেস্কোপার যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে এই ওয়ার্ডটা আছে। তারপরে যে ফ্যাসিনেশন চ্যাপ্টারটা, এটা কিন্তু ড্রিমস চ্যাপ্টারে আছে। ইউনিট 2-এর যে চ্যাপ্টারটা, ওইটা তুমি পড়তে পারো। ওই চ্যাপ্টারটা পড়লে দেখবা যে এই ওয়ার্ডটা পাচ্ছ। তারপরে যে হসপিটালিটি, হেরিটেজ, সবগুলো ওয়ার্ড তুমি খুঁজে বের করো, এই ইংলিশ ফর টুডে বইটাতে আছে। তো ইংলিশ ফর টুডে বইয়ের এমন যেন না হয় যে কোনো ওয়ার্ড তুমি জানো না, ঠিক আছে? সব ওয়ার্ড তোমার খুব ভালো করে জানতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, অবশ্যই এগুলো তোমাকে জানতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ব্যাচের কোয়েশ্চেন। আইসোলেশন, রিসোর্সফুল, এই সব কিছুই কিন্তু তুমি খুঁজে দেখো ইংলিশ ফর টুডে বইতে পাবা। তো ইংলিশ ফর টুডে বইটার ভোকাবুলারি ভালো করে কমপ্লিট করলে কিন্তু ভোকাবুলারি আইটেমও তোমার ক্লিয়ার হচ্ছে, প্লাস সেন্টেন্স মেকিংয়ের জন্য 5 মার্কও কিন্তু তুমি এনশিওর করতে পারছো। এরপরের যে জিনিসটা, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। মজার কথা হচ্ছে এই দুইটা টপিকও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ইএফটি বই থেকে আসছে। হুবহু হয়তো দেয় নাই, বাট ইএফটি বই থেকে আসছে। দেখো, এডুকেশন যে টপিকটা, এটা হচ্ছে ইউনিট 12-এর, আর ঢাকা সিটির মানে বুড়িগঙ্গার রিলেটেড যে টপিকটা, এটা আসছে তোমার ইউনিট 10-এর লেসন 1। তুমি মিলাই দেখতে পারো। এরপরের যে কমপ্লিটিং স্টোরিটা আসছে, এটাও দেখো মানে কমপ্লিটিং স্টোরি, যদিও স্টোরিটা কমপ্লিট করতে গেলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে ভালো দক্ষতা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে। কিন্তু টপিকটা দেখো ফোক মিউজিক। এই ফোক মিউজিক রিলেটেড টপিকও কিন্তু আমাদের বইয়ে আছে। এটা হচ্ছে ইউনিট 11-এর লেসন 2 সম্ভবত, তোমরা একটু মিলিয়ে নিও। লেসন 2 থেকে ফোক মিউজিক সম্বন্ধে একটা টপিক আছে। তো দেখতেই পাচ্ছ যে একদিকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে দক্ষতা বাড়াতে হবে, আর সাথে সাথে আমাদের ইএফটি বইটা খুব ভালো করে পড়তে হবে। এখন যে কথা, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট। ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসটা কীভাবে শুরু করব? শুরু করার জন্য প্রথমে যে কাজ করবা, একটা নোট খাতা বানাবা, যেটা একান্তই তোমার থাকবে, এবং প্রতিদিন তোমাকে নোট খাতা নিয়ে বসতে হবে, রিটেন প্র্যাকটিস করতে হবে। 20 মিনিটের জন্য আমি এখানে লিখছি জাস্ট মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারো রিটেন প্র্যাকটিস করো। এটার জন্য তুমি কখনো আটকাবা না। তুমি যদি অ্যাডমিশন পরীক্ষায় তুমি অংশগ্রহণও না করো, খারাপ করো, তারপরও এর পরের লাইফেও তোমার অনেক কাজে লাগবে এই জিনিসটা। তো রিটেন প্র্যাকটিস করাটা অবশ্যই অনেক দরকারি, প্রতিদিন নিয়ে বসবা। এখন কীভাবে শুরু করা যায়? নোট খাতা নিয়ে বসলাম। টপিক সিলেকশন, প্রথম যে জায়গাটায় আমরা ভেজাল খাই সেটা হচ্ছে টপিক সিলেকশন। তো এখন টপিক কীভাবে সিলেকশন করব? টপিক সিলেকশনের জন্য তুমি নিজে নিজেই টপিক সিলেকশন করবো। অর্থাৎ আমি নিজে নিজেই টপিক সিলেকশন করতাম। কীভাবে? যেমন ধরো আমি ইংলিশ ফর রিটেন বইটা নিতাম, ইংলিশ ফর রিটেন বইটা নিয়ে যে কোনো একটা টপিক বের করতাম, একটা ইউনিট বের করতাম, একটা লেসন বের করতাম। ওই লেসনটা বের করে ওই লেসন রিলেটেড কী কী টপিক সাধারণত মানে আসতে পারে, কী কী টপিক যথেষ্ট গুরুত্বপূর্ণ, ওইগুলো আমি নিজে নিজে বের করতাম। যেমন ধরো ইউনিট 1-এর লেসন 2, ভ্যালেন্টিনা টেরেস্কোপা সম্বন্ধে এখানে লেখা আছে, এরপরে কল্পনা চাওলা সম্পর্কে লেখা আছে। তো আমি একদিকে যেমন ওনাদের জীবন সম্পর্কে পড়তাম, অন্যদিকে আমি ফাইন্ড আউট করেছিলাম যে যেহেতু 2 জন নারী সম্বন্ধে এখানে লেখা আছে, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট জিনিসটাও কিন্তু এখানে আসতে পারে প্যারাগ্রাফের টপিক হিসেবে। তো এই যে দেখো, আমি নিজে নিজে পড়ে নিজে নিজেই একটা টপিক আইডেন্টিফাই করেছি, এক্ষেত্রেও কিন্তু আমার ব্রেন স্টর্মিং হচ্ছে, আমার কাজ হচ্ছে। তো এটা গেল টপিক সিলেকশন। দ্বিতীয় হচ্ছে কীভাবে লিখবো। লেখা হচ্ছে তুমি এক পেজ লিখবা, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে পরীক্ষা তোমাকে পেজ নির্দিষ্ট করে দিবে, 1 পেজের উপরে যেন না যায়। একদম সুন্দর করে 1 পেজ লিখবা, নিজে নিজে লিখবা, কোনো বইয়ের সাহায্য নিবা না। আমার কথা হলো তুমি এরকম দিয়ে শুরু করো যে আই এম মিথিলা চৌধুরী, আই লিভ ইন হবিগঞ্জ, এরকম দিয়েই তুমি শুরু করো, একদম বেসিক দিয়ে তুমি শুরু করো, কিন্তু নিজে নিজে শুরু করো, মুখস্থ করো না।
তো এই যে তুমি শুরু করলা, তুমি লিখলা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ফাইন্ডিং এরর্স। তোমার যে মানে শেখার জিনিসটা কিন্তু এই ফাইন্ডিং এরর্স থেকেই। তুমি একটা জিনিস লিখলা, লিখে তুমি নিজে নিজে এখান থেকে ভুল বের করবা, যে এটা কি লাইনটা ঠিক আছে, এই লাইনের কি ভোকাবুলারিটা ঠিক আছে, সেন্টেন্সটা ঠিক আছে, টেন্স ঠিক আছে, নিজেকে নিজে প্রশ্ন করবে। যখনই তুমি পারবা না, যখন তোমার মনে হবে যে না আমার দ্বারা হচ্ছে না, মনে হচ্ছে যে আরও ভুল রয়ে গেছে, তখনই তুমি চলে আসবা মেন্টরসের কাছে। তোমার যারা সিনিয়র আছে বা গ্রুপের তুমি পোস্ট দিতে পারো, সবাই তোমাকে হেল্প করবে। আমার টাইমে এরকম হয়েছে যে আমি যখন দেখছি যে আমি আর নিজে আইডেন্টিফাই করতে পারতেছি না, আমার মনে হইতেছে যে ভুল হাত আরও রয়েছে, তখন আমি ছবি তুলে তুলে গ্রুপে পোস্ট দিছি। গ্রুপে পোস্ট দেওয়ার পরে সিনিয়ররা হেল্প করছে। আর তারপরে যে জিনিসটা হয়েছে যে উদ্ভাসে মডেল টেস্ট দেওয়া আরম্ভ করছি। মডেল টেস্টে যখন রিটেন পরীক্ষা হয়েছে, প্যারাগ্রাফে কিন্তু ওনারা খুব সুন্দর করে খাতা দেখতেন, প্রতিটা লাইন ওয়াইজ ওনারা ব্যাখ্যা করে দিতেন যে কি কি ভুল হয়েছে বা আরও কি কি অ্যাড করলে ভালো হতো। তো এটা গেল আমার ফাইন্ডিং এরর্স, এবং আমি মেন্টরসদের কাছ থেকেও হেল্প নিছি। তো এখন আরও যে জিনিসটা মানে যে জিনিসটা আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতাটা বাড়াইতে পারে সেটা হচ্ছে নলেজ। এখন আমি নলেজ কীভাবে গেইন করতে পারি? তো নলেজ গেইন করার জন্য কিছু ওয়ে আছে। প্রথম যে ওয়েটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়া। তো ইংলিশ নিউজ পেপার পড়লে একদিকে তোমার জিকে কভার হচ্ছে, ওইদিকে তুমি জিকে নিয়ে তোমার টেন্স, তুমি জিকে ভালো করে পড়তে পারতেছো, অন্যদিকে তুমি কিন্তু ইংলিশ সম্বন্ধেও তোমার ভালো একটা আইডিয়া হচ্ছে। একটা জিনিস তুমি ইংলিশে পড়তেছো, তুমি কিন্তু জানবা যে এই জিনিসটা ও আচ্ছা তাহলে এই জিনিসটা এইভাবে ইংলিশে লিখে। তো তুমি যখন প্যারাগ্রাফ লিখবা, নিজে নিজে লিখবা, তখন তুমি তোমার এই জ্ঞানটা অবশ্যই কাজে লাগাইতে পারবে। তারপরে হচ্ছে যারা অবসর টাইমে মুভি সিরিজ দেখো, অবশ্যই ইংলিশ মুভি সিরিজ দেখতে পারো, মানে এটা একদম ভালো একটা আইডিয়া। সাবটাইটেল সহ দেখলে তো আরও ভালো। আর আমি যে জিনিসটা করতাম, আমি যেহেতু মুভি সিরিজের প্রতি আমার এতটা ইয়ে ছিল না, সেজন্য আমি ইউটিউবে মানে কিছু ভ্লগ দেখতাম। ওই ভ্লগগুলো ছিল ইংলিশে ভ্লগ, থাকে না অনেক মানে ফ্যামিলি ভ্লগ বা ট্যুরিস্ট ব্লগ, ওইগুলো আমি দেখতাম। ওইগুলো দেখার পর আমার কী লাভ হয়েছে যে আমি ইংলিশ সম্বন্ধে আমার কিছু আইডিয়া হয়েছে যে এই জিনিসটাকে ইংলিশরা এভাবে ইংলিশ বলে, তাহলে আমি এইভাবে লিখলে আমার খাতাটা আরও সুন্দর হবে। তো ওইটা করতে পারো। ইংলিশ রিলেটেড যে ব্লগগুলো আছে চাইলে ওইগুলো দেখতে পারো, বা ম্যাগাজিন পড়তে পারো, ইংলিশ বই পড়তে পারো। এটা তো অনেক হেল্পফুল ইংলিশ বইটা পড়া। ইংলিশ বই পড়তে পারো, ইএফটি বই তো মাস্ট পড়তে হবে। তো এটা তো গেল হচ্ছে নলেজ গেইনের বিষয়টা। এখন যে জিনিসটা সেটা হচ্ছে টিপস টু গেট বেটার মার্কস, কীভাবে তুমি আরও ভালো মার্কস পাইতে পারো। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে খাতায় কাটাকাটি করা যাবে না। ছোট একটা লেখা তুমি লিখতেছো এক পেজের, ওটার মধ্যে যদি তুমি কাটাকাটি করো তাহলে কিন্তু মানে স্যাররা তো মাইন্ড করবেই, স্বাভাবিক। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে লেখা সুন্দর করতে হবে। লেখা সুন্দর করা মানে এই না যে একদম আস্তে আস্তে সুন্দর করে লিখবা, এরকম কিছু না। এমনভাবে লিখবা যেন অন্তত লেখাটা বোঝা যায় এবং কোনো কাটাকাটি না হয়, এবং লেখাটা সমান যায়, মানে দেখতে যেন সুন্দর লাগে, এরকম করে লিখবা। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং করতে হবে। ব্রেন স্ট্রমিং জিনিসটা কি? যে কোনো একটা টপিক, ধরো তোমাকে কোয়েশ্চেন দিল, তুমি টপিকটা দেখলা, ওই টপিক সম্বন্ধে তুমি 2 মিনিট চিন্তা করবা যে আমি কিভাবে লিখব, কি শুরু করব, বা কি লিখলে স্যাররা খুশি হবে। ধরো আমাকে দিল গুড ম্যানার্স, হ্যাঁ, এখন আমি প্রথমেই লিখলাম যে গুড ম্যানার্স সম্পর্কে একটা সংজ্ঞা, দ্বিতীয় লাইনে আমি লিখলাম যে গুড ম্যানার্সের ডিসঅ্যাডভান্টেজ, তৃতীয় লাইনে আমি আবার গুড ম্যানার্সের ব্যাখ্যা লিখতেছি। তাইলে তো ব্যাপারটাতে কোনো সামঞ্জস্য রইল না, তাই না? তো এই যে আস্তে আস্তে সুন্দর করে নিজের ব্রেনকে বুঝাবা যে আমি এই লাইনের পরে এই লাইন লিখবো, তাহলে কিন্তু তোমার সময় অনেকটা কম লাগবে এবং লেখাটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। এবং এটা কিন্তু একটা মানে একটা মেইন একটা জিনিস, মানে লেখা যেন হজবরল না হয়, এমনভাবে লিখবা যেন একটা লাইনের পরে যে লাইনটা স্যারের পড়তে ইচ্ছা করে ওই লাইনটাই যেন এসে পড়ে, তাহলে খুব ভালো একটা মার্কস পাবা। তারপরে হচ্ছে গিয়ে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা, ভোকাবুলারি, সেন্টেন্স, গ্রামার, টেন্স, এগুলো ঠিক রাখা। কারণ তুমি একটা ইন্টারের স্টুডেন্ট, তুমি যদি বানান ভুল করো তাহলে স্যাররা সাধারণত রাগ করবেন। তুমি যদি গ্রামার ভুল করো, টেন্সে ভুল করো, তাহলে স্যাররা যদি তোমাকে 10-এর মধ্যে 0 দেয়, তুমি আসলে অপোজ করতে পারবে না। তোমাকে অবশ্যই এই দিকে অনেক ভালো খেয়াল রাখতে হবে। কথা হলো, তুমি যদি সিম্পল সেন্টেন্সে মানে ইজি ফিল করো, তোমার যদি মনে হয় যে না কমপ্লেক্সে আমি লিখতে পারবো না, কম্পাউন্ড সেন্টেন্সে আমি লিখতে পারবো না, লিখো না।
সিম্পল সেন্টেন্সই সাবলীলভাবে সুন্দরভাবে লিখো, বাট তারপরও লেখাটাই যেন কোনো ধরনের কাটাকাটি না হয় বা কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। আমার কথা হলো সুন্দর এবং সাবলীলভাবে লিখো। তারপর হচ্ছে ভোকাবুলারি। যাদের ভোকাবুলারি স্ট্রং না, তোমরা তোমাদের যতটুকু ভেতরে আছে এটা দিয়েই লিখো। অযথা বিচ্ছিরি কিছু লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে খারাপ হয়ে গেল। আর যাদের মনে করো যে ভোকাবুলারি স্ট্রং আছে, ভোকাবুলারি ভালো পারো, তোমাদের জন্য বলবো তোমরা অবশ্যই এটা খাতায় প্রয়োগ করবা। ঠিক আছে, খাতায় প্রয়োগ করলে স্যাররা দেখবেন যে আচ্ছা এই মেয়েটা একটু ভালো জানে, তাহলে ওকে একটু ভালো মার্কস দেওয়া যায়। তবে পরীক্ষার হলে যদি তোমার মনে না হয় যে আচ্ছা এই ওয়ার্ডটার তো আমি আরেকটা ভালো মিনিং জানতাম, তখন যদি তুমি বসে টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু হইল না। ঠিক আছে, তোমার কিন্তু লেখাটা শেষ করতে হবে। তুমি কি করবা, অবশ্যই তোমার যদি মাথায় আসে তুমি ভালো ভোকাবুলারি ইউজ করবা, মাথায় না আসলে সমস্যা নেই, নর্মাল ভোকাবুলারি দিয়ে লেখা চালাই দিল। লেখা সুন্দর, সাবলীল, সামঞ্জস্যপূর্ণ বা যে জিনিসটা স্যার জানতে চাইছেন ওইটাই যদি তুমি লিখতে পারো তাহলেই ইনাফ। আজে বাজে কথা লেখার প্রয়োজন নাই। এক সেন্টেন্সকে তুমি 2বার লিখলে স্যার যদি এটা ধরেন তাহলে কিন্তু তোমাকে 0 দিলেও কোনো তুমি ধরতে পারবে, মানে তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই এই সবগুলো জিনিসের প্রতি অনেক ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে তুমি তোমার লেখাটাকে আরও যদি ইন্টারেস্টিং করে তুলতে চাও সেক্ষেত্রে তুমি কী করতে পারো, মনে করো তুমি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস ইউজ করলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ইউজ করলা, তাহলে কিন্তু স্যার একটু দেখলো যে আচ্ছা মেয়েটা একটু অন্যরকম লিখতেছে, একটু দেখি তো কী লিখছে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করলা বা এইসব মানে জিনিসগুলো ইউজ করলা, এগুলো কিন্তু এটা প্রুফ করে যে তোমার ইংলিশের প্রতি একটা ভালো দক্ষতা আছে। তবে যেন আবার এরকম না হয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে গিয়ে ভুলভাল প্রিপোজিশন ইউজ করতেছে, তাইলে কিন্তু আসলে হিতে বিপরীত হবে, আর উল্টা হবে। তো আমার সামারিজ হলো এটাই যে সুন্দর সাবলীল লিখো, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে লেখাটাকে সুন্দর করো, যেন তুমি 20-এর মধ্যে ভালো একটা প্রিটি একটা গুড একটা মার্ক পাও। ঠিক আছে, এখন আমি লাস্টে আসি যে আমি কি কি মিস্টেক করেছিলাম যেগুলো তোমরা করবা না। এটা হচ্ছে প্রথমেই কঠিন টপিক নিয়ে পড়া। প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলছি, প্রথমে যদি কঠিন টপিক নিয়ে পড়ো তাহলে সিম্পল টপিকগুলোকে তুমি আসলে মানে ইগনোর করলা। আমার ক্ষেত্রে আমি কী করছি, যেমন ধরো গুড ম্যানার্সের জন্য ইউনিট 3 চ্যাপ্টারের আমি এমন এমন জিনিস পড়ছি যে ধরো অন্য দেশের ম্যানার্স কেমন, চায়নার ম্যানার্সগুলো আমি বসে বসে মুখস্থ করছি, যদি আমাকে দেয় পরীক্ষায় যে চায়নার ম্যানার্স সম্পর্কে লিখতে আমি যেন লিখে ফেলতে পারি। তারপরে মানে পাশ্চাত্যের একটা সংস্কৃতির প্রভাব বাংলাদেশে, ম্যানার্সের কি পরিবর্তন হইতেছে, মানে এসব কঠিন কঠিন টপিকগুলো নিয়ে আমি লিখছি প্যারাগ্রাফ, মানে প্র্যাকটিস করছি। কিন্তু কি আসছে দেখো, গুড ম্যানার্সের ইম্পর্টেন্স। কিন্তু আমার কিন্তু ভাবতে হয়েছে পরীক্ষার হলে, এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও, এত কষ্ট করা সত্ত্বেও আমি তো একটা ভুলের কারণে পরীক্ষার হলে বসে আমার টাইম ওয়েস্ট করতে হয়েছে, কারণ গুড ম্যানার্স সম্বন্ধে আমি কিছু লিখি নাই। প্রথমে মনে হচ্ছে আচ্ছা গুড ম্যানার্স ইম্পর্টেন্স তো আসবেই না, বাদ। তো এরকম কিছু করা যাবে না, সিম্পল টপিক দিয়ে শুরু করবা। এরপরে যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি অন্য টপিকে মুভ করবা, কঠিন কঠিন টপিক নিয়ে তুমি ঘাটবা, লিখবা, তাহলেই হয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে বেশি সময় ইউজ করা যাবে না লেখার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে আর কি। যত তাড়াতাড়ি সম্ভব মানে ঠাস ঠাস লিখে ফেলতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে খুব বেশি এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু লাস্টে 2-3 সপ্তাহে এক্সাম দিয়েই মূলত বুঝছি যে আমার আসলে কোথায় কোথায় ভুল আছে, গন্ডগোল আছে, কী কী করতে হবে। তো অনেক বেশি এক্সাম দিতে হবে আপাতত এই জিনিসগুলাই। আর একটা কথা হলো যে নো প্রোকাস্টিনেশন করা যাবে না। আর যাই হোক না কেন তুমি যদি একদিন রিটেনের প্র্যাকটিস করো এরপরে 1 সপ্তাহ তুমি নাই, এরকম করলে হবে না। রিটেন ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকে 20 মিনিট করলে কালকেও 20 মিনিট করো, এমন দরকার নাই যে আজকে 3 ঘন্টা করলা কালকে করলাই না, এরকম যেন না হয়। ডেইলি করবা, তাইলেই তোমার একটা প্র্যাকটিসে থাকবা, এবং প্র্যাকটিসে থাকলেই কিন্তু মানে তোমার একটা মানে তুমি কাজ করতে পারবা, যে তোমার আজকে যে টপিকে যে জিনিসটাতে তুমি ভুল করছো কালকে ওই জিনিসটা তুমি ভুল করবা না। ঠিক আছে, তো এই যে প্রোক্রাস্টিনেশনের জিনিসগুলা বা তুমি ডিলে করবা না জিনিস, প্রতিদিন রিটেন প্র্যাকটিস করবা, এই জিনিসগুলাই মূলত তোমাকে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ করে তুলবে। তো আজকে আপাতত এতটুকুই। তোমাদের আরও কিছু জানার থাকলে বা আমি যদি এমনও হইতে পারে যে আমি আসলে কোনো পয়েন্ট মিস করে গেছি, যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি তোমরা আমাকে অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে বা মেসেজও করতে পারো। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন আমি আছি হেল্প করার জন্য, আমরা সবাই আছি হেল্প করার জন্য। তো আজকের জন্য এতটুকুই, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।